এইমাত্র পদত্যাগ করল স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই মেজর জেনারেল সাখাওয়াত হোসেন বাধ্য হয়ে মামলা করল শিক্ষার্থীরা। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব 11-11 সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সজীবত জয়ের বিভিন্ন রকম মিক্সিং বক্তব্য, পাশাপাশি সর্বশেষ আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনলাম। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতেছেন, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক জানেন, গতকাল দিনভর স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য নিয়ে মিছিল চলতেছিল। সেই মিছিলের সর্বশেষ পর্যায়ে এসে পদত্যাগে বাধ্য হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণই আওয়ামী লীগের লোক। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব তিনি আওয়ামী লীগের লোক, সেটা প্রমাণিত হয়েছে। দর্শক, তিনি যে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের 5 গোলাম তা স্পষ্টভাবে জনগণের সামনে এনেছেন রুহুল কবির রিজভী সাহেব। শুরুতেই তিনার একটা বক্তব্য শুনবো, পাশাপাশি আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হচ্ছে, আমরা যে খবরটি পেয়েছি সেটাও আপনাদের দেব। পাশাপাশি আপনারা দেখবেন 15 আগস্টে বাংলাদেশে বড় ধরনের গ্রেনেড হামলা হতে পারে। তো দর্শক, আজকের সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত থেকে বিস্তারিত জেনে যাবেন। তো দর্শক চলুন শুরুতে রুহুল কবির রিজভী সাহেবের সেই বক্তব্যটি শুনে আসি। এই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব 1991 সালে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয়, সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয়। বন্ধুরা আমার, সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে আমি অপমানিত হতে দেই না। তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা, দুর্নীতির মামলা, গম চুরির মামলা, সেখান থেকে তিনি সেটা মাফ করে দিয়েছেন। তার প্রতিদান কি জানেন? তার প্রতিদান 11-11 সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন, একটা কমিটিও দাঁড় করেছিলেন। কিন্তু সার্থক হয়েছিলেন? সফল হয়েছিলেন না। সাখাওয়াত সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ। এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায়? তিনি কি বলেছেন? তিনি উপদেশ দিচ্ছেন, হিতোপদেশ দিচ্ছেন যে আমাদেরকে, বিএনপির নেতা কর্মীকে ইঙ্গিত করে জেল টেল আপনারা খেটেছেন, বাড়াবাড়ি করলে পা ভেঙে দেবেন। সাখাওয়াত সাহেব, আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার শটগান, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? শটগানের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই, কারো বুক ভেদ করে গুলি গেছে, কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে, কারো হাতের পাশ দিয়ে গুলি গেছে, এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই আজকে একজন দুজন নয়, শত শত। আপনি তো সেটা মাপ নিয়ন্ত্রিত পক্ষে হয়তো টেলিভিশনে দেখেছেন, কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে, ভোগ করছে। আপনি সেটা দেখেননি। আপনি এয়ার কন্ডিশন ঘর থেকে এসে আপনি শপথ নিয়েছেন। আপনি এখন বোধহয় ভুলে গেছেন যে সাইদের মতো ছেলেরা মুখ পেতে দিতে পারে। বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, এরাও আজ 16 বছর ধরে মুখ পেতে ওই গুলি বরণ করে নিয়ে শেখ হাসিনাকে পথে পথে, পদে পদে বিপর্যস্ত করেছেন।
আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম যারাই আছেন, বেসিক্যালি আমরা বাংলাদেশের মানুষ এই 2-3টা রাজনৈতিক দলে বিভক্ত। আর এখনকার এই জ্যানজিতে এসে আমরা যেটা দেখছি যে এখানে নতুন একটা শক্তি তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী শক্তি। তো ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপির অনেক নেতারা নির্বাচন ইস্যুতে যেই বক্তব্যগুলা ঘুরাইয়া পেঁচাইয়া মোটামুটি দিচ্ছিলেন, আর দিন শেষে সবাই ভাইবা নিছিল যে আওয়ামী লীগের যে পতন হয়েছে এই পতন থেকে আওয়ামী লীগ নিশ্চয়ই ইলেকশনের নামও নিবে না মুখে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সজীবত জয়ের বিভিন্ন রকম মিক্সিং বক্তব্য, পাশাপাশি সর্বশেষ আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনলাম। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে। ইভেন সজীবজের জয় দাবি করছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিশাল একটা কি বলা হয় যে বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ অর্জিত করবে। এটা তাদের দেশের জনগণের প্রতি আশা। তো দেশের জনগণ সর্বশেষ যে ভূমিকা দেখাইছে, এরপর এই আশা আসলে কেমনে করে সেটাও একটা বড় কথা। তবে আমি যেটা বলছি, এই মুহূর্তে আওয়ামী লীগ এবং বিএনপি এক জায়গাতে এসে পানি খাওয়ার চেষ্টা করতেছে, সেটা কি জানেন? নির্বাচন। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আওয়ামী লীগের ভাই একজন খুবই শুভাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব। আমি দলকে ভালোবাসি। হচ্ছে এখন যে রাজনীতি সেটার আমি পছন্দ করি না। বাংলাদেশ আওয়ামী লীগ এমন ছিল না যে দলটা আপনারা দেখছেন গত 15 বছর, এটা আসলে ক্ষমতায় থাকার কারণে। আর আপনারা যাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখছেন, এদের মধ্যে 80% নেতাকর্মী হাইব্রিড, চাটুকার, লুভি, এই দলটার ঘাড়ের মধ্যে ভর করছে। আর এই দলটার যারা শীর্ষ নেতারা এই দলটাকে একটা সময় টানছেন, তারা পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে গেছেন। আর এজ এ রেজাল্ট জনগণ এই ধরনের রিয়াকশন করা আওয়ামী লীগকে এই পরিণতিতে নিয়ে আসছে। আবার বিএনপির কথাও ধরেন, সর্বশেষ যখন আমরা 2006-এ বিএনপির পতন দেখেছি, তখনও কিন্তু কাছাকাছি লেভেলের একটা সিচুয়েশন ছিল। কেন? নানান দুর্নীতি, অনেক কিছুতে। তো এখন ডক্টর ইউনূসের সরকারটা আসার পরে আসলে এই দলগুলার সমস্যা কি হয়েছে? দলগুলার সমস্যা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যেই ক্ষমতা, প্রতিপত্তি, ভাব, গাম্ভীর্য, গাড়ির মধ্যে ফ্ল্যাগ লাগায় ঘোরাফেরা, আগে পিছনে প্রিয় অভিভাবক, ভাই, সালাম ঠোকা, বা আপনারা বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে দেখছিলেন, ইউনিভার্সিটিগুলোতে দেখছিলেন প্রথম 2 দিনে কীভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, গুন্ডামি, পান্ডামি অনেক কিছু কিন্তু হয়ে গেছে ফাঁকে ফাঁকে। আর এর মধ্যে বিএনপির একটা জিনিস আমি ধন্যবাদ দেই, অলরেডি প্রায় শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। কারণ বিএনপি চাচ্ছে এই মুহূর্তে জনগণ যেন ওই যে সেন্সটা, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা তো দেখছেনই প্রতিনিয়ত যে নৌকা হটাই আওয়ামী লীগ ধানের শীষে বীজ বপন করার জন্য দেই নাই, বা বেগম খালেদা জিয়াকে নিয়ে ট্রল করা হচ্ছে, বা বিএনপির এত দ্রুত এই যে সমাবেশটা করা হয়েছে সেটা নিয়েও নিন্দা করা হয়েছে। আস্তে আস্তে বিএনপির নেতারা এই বিষয়গুলোকে অনুধাবন করছেন। এখন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগও চায় খুবই দ্রুত ডক্টর ইউনূসের সরকার তিনি যেন নির্বাচন দেন। আবার পাশাপাশি বিএনপিও চায় আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আবার বিকাশ গ্রুপ, রাশেদ এবং তারেকদের গ্রুপটা তারাও চায়, এদের হিসাব আলাদা। এখন আওয়ামী লীগ বিএনপি দেখেন, সজীবজের জয় বলছিল যে বেগম খালেদা জিয়ার প্রশংসা করছিলেন, পাশাপাশি দলকে গোছানোর জন্য আহ্বান জানাচ্ছিলেন। বিএনপিও ঠিক একই পন্থায় কথা বলছে। এই জায়গাতে এসে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে গেছে। কেন? ইউনূসের সরকারটাকে নিয়ে তারা টেনশনে আছেন। তারা মনে করছেন যে ডক্টর ইউনূস যেহেতু এই পর্যন্ত তারা আসলে কতদিন থাকবেন, বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে মিনিমাম 2-3 বছরের লেগা, মিনিমাম 3 বছর, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রিকোয়ারমেন্টটা ছিল রাষ্ট্রপতির কাছে, সেখানে স্পষ্ট লেখা ছিল 3 থেকে 6 বছর, তার মানে মিনিমাম 3 বছর থাকার একটা প্ল্যান আছে। এখন এটা কি অসাংবিধানিক নাকি সাংবিধানিক, এটা নিয়েও নানান দ্বিমত আছে। সুপ্রিম কোর্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে টোটাল এন্টায়ার যে পলিটিক্স অথবা এন্টায়ার যে গভর্নমেন্ট সিস্টেম, সেটাকে কিন্তু কন্ট্রোল করছে প্রকাশ্যে ছাত্ররা। আর সেখানে ছাত্রদের রিকোয়ারমেন্টে একের পর এক দেখেন বড় বড় জায়গাগুলোতে আইজিপি, ডিজিএফআই এর মতন, বিজিবির মতন, সেনাবাহিনীর প্রধান, আই ডোন্ট নো তিনি কতক্ষণ আছেন, বা আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তনটা দলভিত্তিক পরিবর্তন না হইয়া মোটামুটি যাদেরকে গ্রহণযোগ্য অবস্থায় মানা যায় তাদেরকে রাখা হয়েছে। এখন এই যে দ্রুততম সময়ে নির্বাচন দিলে আসলে লাভটা কি হবে? এখানে লাভ হবে না। আমি মনে নয়াদিগন্ত পরিচয় গোপন করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সারা দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে। তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা সেই প্রতিবেদনটা আগে দেখে নেই। কি ধরনের নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ করেছে এবং 15ই আগস্টকে ঘিরে
তাদের আরও যে পরিকল্পনাগুলো রয়েছে, বিভিন্ন সূত্রে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব আগামী দিনে কী ধরনের সহিংসতা এবং নাশকতার পরিকল্পনা এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্র আওয়ামী লীগ এই মুহূর্তে করছে এবং এদের পেছনে কারা কাজ করছে এবং মাঠ পর্যায়ে কারা এক্সিকিউট করার দায়িত্ব পেয়েছে। এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, কারণ যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় করেছি সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রতিশোধ নিতে তারা সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছে। একই সাথে আবারও রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছে তারা। আমরা একটু নয়াদিগন্তের অনুসন্ধানী প্রতিবেদনটা দেখে নেই। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। অস্থিতিশীল করতে 1000 কোটি টাকার পরিকল্পনা, হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের। সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 5 নেতার তত্ত্বাবধানে 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে ছদ্ম পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায়, সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাসও আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা চলছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদ পদবিবিহীন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরও জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে। সেখানে আস্তে আস্তে যোগ দিবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশে নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলটির। রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতার কাছ থেকে জানা যায়, সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এ কাজের জন্য সংখ্যালঘু ও সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাট নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত। তথ্যদাতা এ নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী। আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয়। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন। এমনকি সারা দেশে সহিংসতা করতে যে 1000 কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপা। নাম প্রকাশে অনিচ্ছুক বাপার এক কর্মকর্তা নয়াদিগন্তকে বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলেছে তখন বাপা ও বাপার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলেননি। অতীতেও কোনো গুম খুন ও নির্যাতন নিয়ে বাপা কথা বলেনি, এটা বাপার কাজও না। এবারই প্রথম বাপাকে এসব নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এ কর্মকাণ্ডের ব্যাপারে অনেক কর্মকর্তা। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা জনাব সাকিব স্যারের মুখ থেকে আমরা শুনছিলাম 15 তারিখ বা 15 আগস্ট নিয়ে আওয়ামী লীগের ভিতর যেই গুঞ্জন চলতেছে বা শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো আসলেই বাংলাদেশের জনগণের জন্য খুব খারাপ একটা অবস্থা ডেকে নিয়ে আসতে পারে। দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি? কথা আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে, 14 মিনিট প্রায়। এ বিষয়ে আপনাদের যদি কিছু বলা থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলে যান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।